প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব 9 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের গণিত অংশের সমাধান। আমাদের প্রথম যে প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? তো আমাদের এখানে 4টি অপশন রয়েছে। এ নম্বর অপশনে হচ্ছে 0.√3, বি নম্বর অপশনে 0.3, সি নম্বর অপশনে 0.2 এবং ডি নম্বর অপশনে কত? 0.2 তার রুট ওভার। তো আমাদের বি এবং সিতে কিছু করার দরকার নেই, তাহলে আমাদের এ নাম্বার যে অপশনটি রয়েছে, এ নাম্বার অপশনে রয়েছে আমাদের 0.03। তো 0.03 সমান 0.03 বর্গমূল করলে কত আসে আমরা একটু দেখে নিই। এখানে ডান পাশে 0.3 তার বর্গমূল করতে হবে। তাহলে এখানে যদি পয়েন্ট আছে, তো পয়েন্টের জন্য আমরা একটা পয়েন্ট নিলাম। ওকে, তো এখানে যে দশমিকের পরে শুধু 3 আছে, তো বেজোড় সংখ্যা রাখা যাবে না, এজন্য আমাদের 3 পরে একটা শূন্য নিতে হবে। তো 30-এর মধ্যে আমাদের কত যাবে বর্গমূল করলে? আমরা যদি 5 নেই, তাহলে 5-এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে 5 5-এ 25 আসবে। অর্থাৎ এখানে যদি আমরা বিয়োগ করি, তাহলে থাকতেছে কত? 5 থাকতেছে। আর 5-কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 10। ওকে, তো দশমিকের জন্য আবার শূন্য নিতে হবে আমাদের। বর্গমূলের ক্ষেত্রে সিঙ্গেল শূন্য না, ডাবল ডিজিটের শূন্য নিতে হবে, তো দুটো শূন্য নিতে হবে। এখন আমাদের কতবার যাবে? এখন যদি আমরা 4 বার নেই, তাহলে 4 4 16 আর হচ্ছে 4 1 4, অর্থাৎ 416 আসতেছে। বিয়োগ করলে থাকে হচ্ছে 4, হাতে 1 2, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা কত? 8। অর্থাৎ আমরা 2 সংখ্যা পর্যন্ত নিলাম। তাহলে আমাদের রুট 0.3 ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 0.54। আমাদের বি নাম্বার যে অপশান রয়েছে, বি নম্বর অপশানে সরাসরি আমাদের 0.3 আছে, তো 0.3 ইকুয়াল টু 0.3, এটা আর কিছু করার নেই। সি নম্বর অপশানে আছে আমাদের 0.2 ইকুয়াল টু 0.2। ডি নম্বর অপশানে আমাদের দেওয়া আছে রুট 0.2। তো আমরা এখন 0.2 এর বর্গমূলটা একটু দেখে নিই। 0.2 এর বর্গমূল যদি আমরা করি, তাহলে একইভাবে প্রথমে আমাদের পয়েন্টের জন্য একটা দশমিকের জন্য একটা দশমিক নিতে হবে। তো এখন আমাদের দশমিকের পরে সিঙ্গেল ওয়ার্ড রাখা যাবে না, তাহলে একটা শূন্য দিয়ে আমরা ডাবল ডিজিট করলাম। তো এখন 20-এর মধ্যে কত? আমরা যদি 4 নেই, তাহলে 4 4 16, অর্থাৎ আমাদের 4 যাচ্ছে। এবার 4-কে 2 দিয়ে গুণ করব। 4-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা 8 পাই, তাহলে আমরা এখানে 8 নিলাম। তো এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে থাকতেছে 4। দশমিকের জন্য আমাদের ডাবল শূন্য, বর্গমূলের ক্ষেত্রে 2টা করে শূন্য আসবে। এবার হচ্ছে আমাদের কতবার যাবে? এবার যদি আমরা 4 বার নেই, তাহলে দেখা যাক কতবার আসে। 4 4 16, 4 4 16 6, হাতে 1, 4 1 32, আর হাতের 1 হচ্ছে 33। আমরা বিয়োগ করার দরকার নেই, আমরা 2 ডিজিটটি নিলাম। তাহলে আমাদের মানটা আসতেছে, বর্গমূলটা আসতেছে 0.44। তো অনেকেরই বর্গমূল করতে সমস্যা। আমরা বর্গমূলের উপর একটা ডিটেলস ভিডিও করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা সেখান থেকে বর্গমূলটা ডিটেলস বা বিস্তারিতভাবে আপনারা দেখে নেবেন। সুতরাং 4টি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবথেকে বড় মান হচ্ছে এ নাম্বার অপশানে 0.45। সুতরাং সঠিক উত্তর এ বা ক নাম্বার। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কটি। f of x equal to x cube minus twice x plus 10 হলে f of x এর মান কত? তো এই টাইপের যে অঙ্কগুলো আছে আমাদের, এই অঙ্কগুলা খুবই সহজ। অর্থাৎ এখানে f of 0 এর মানটা বের করতে বলছে। তো এখানে আমাদের অন্য যে অঙ্কগুলো আসে, সেখানে কখনো 0 থাকতে পারে, কখনো 1, কখনো 5, কখনো 10, এই সমস্ত মানগুলো বের করতে হতে পারে। তো এই অঙ্কটা
এই টাইপের যে অঙ্কগুলো আছে সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এক্সের স্থানে আমরা এফ অফ যে মানটা দেওয়া থাকবে এখানে 0 দেওয়া আছে, সুতরাং আমরা 0 বসিয়ে দিব। অর্থাৎ যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে সেখানে হচ্ছে আমরা বসিয়ে দিব কত, 0। তো আমাদের সমীকরণটি দেওয়া আছে কত, ফাংশনটি দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ট্রয়েজ এক্স প্লাস 10। সুতরাং এফ অফ 0 ইকুয়াল টু 0 তার কিউব মাইনাস 2 ইন্টু 0 প্লাস 10। তাহলে কত আসে, 0 মাইনাস 0 প্লাস 10। শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে সর্বদা শূন্যই হবে, ইকুয়াল টু কত, 10। অর্থাৎ আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 10, অর্থাৎ অপশান ডি। আমাদের 3 নম্বর অঙ্কে বলা হয়েছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2r। এটা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি। সুতরাং ব্যাসার্ধ কত হবে, r হবে। অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের ব্যাসার্ধটা পাই। ওকে, সুতরাং ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। অর্থাৎ পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের বৃত্তের সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখন আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা আমরা এখন অ্যাপ্লাই করব। এখানে বলা হয়েছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, তাহলে আমরা 3 গুণ বৃদ্ধি করি। তাহলে 3 গুণ বৃদ্ধি করার পর 3 গুণ বৃদ্ধির পর 3 গুণ বৃদ্ধির পর ব্যাস কত হবে, ব্যাস আছে ট্রয়েজ আর, অর্থাৎ 2r ইন্টু এর সাথে বৃদ্ধি করলাম হচ্ছে আমাদের 3 গুণ। তাহলে আমরা কত পেলাম, 3 দুগুণ 6, অর্থাৎ 6r পেলাম আমরা। সুতরাং ব্যাসার্ধ কত পাবো, বৃদ্ধির পর, হ্যাঁ এটা হচ্ছে বৃদ্ধির পর। তাহলে বৃদ্ধির পর হচ্ছে আমাদের ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধ এখানে আমরা উপরেরটাকে r1 ধরে আসি, নিচেরটা হচ্ছে r2 ধরে আসলাম। তাহলে কত পেলাম, ব্যাসার্ধ পেলাম হচ্ছে 6r কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই, 3টা r। ওকে, বা থ্রাইস r। সুতরাং ব্যাস বৃদ্ধির পর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত পাবো, ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে আমাদের মেইন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই দিলাম, আর স্কোয়ারের জায়গায় হচ্ছে এখন আমাদের হবে আছে থ্রাইস r তার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 9 পাই আর স্কোয়ার। ওকে, তো আমরা এখন দেখতে পারতেছি কত, উপরে ছিল কত আমাদের পাই আর স্কোয়ার। তো এখন আমাদের বৃদ্ধি পেয়ে কত হলো, বৃদ্ধি পেয়ে হলো হচ্ছে 9 পাই আর স্কোয়ার। অর্থাৎ আমাদের বৃদ্ধি পেল হচ্ছে 9 গুণ। সুতরাং 9 গুণ বৃদ্ধি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে গসাগু নির্ণয় করো। আমাদের এখানে দুটো রাশি দেওয়া আছে। প্রথম রাশিটি হচ্ছে 4a স্কোয়ার। তো আমরা লিখে ফেলি, প্রথম রাশি কত আছে দেওয়া, 4a স্কোয়ার মাইনাস 1। তো প্রথম রাশিটাকে যদি আমরা যদি 4a স্কোয়ার মাইনাস 1কে ছোট করি তাহলে কত পাই, ট্রাইজ এ তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার।
এখন যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার, আমরা সূত্রটা অ্যাপ্লাই করব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ একবার প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই সূত্রটা ব্যবহার করব আমরা। তাহলে কি পেলাম? ট্রয়েস এ প্লাস ওয়ান ইন্টু ট্রয়েস এ মাইনাস ওয়ান, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস। আমাদের দ্বিতীয় রাশিটি কত আছে? আমরা দ্বিতীয় রাশিটি দেখতে পাচ্ছি 2a স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান। ওকে, তো আমরা এই রাশিটিকে মিল টার্ম ফ্যাক্টর করলে আমরা পাই ট্রয়েস এ স্কোয়ার প্লাস ট্রয়েস এ মাইনাস ওয়ান। আমরা প্রথম দুটা থেকে আমরা কমন নিলাম হচ্ছে 2 কমন নিলাম, আর নিলাম হচ্ছে এ কমন নিলাম, তাহলে বাকি থাকলো কি এ প্লাস ওয়ান, আর এখানে থেকে আমরা মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে বাকি থাকলো এ প্লাস ওয়ান, তাই বসিয়ে দিলাম। তাহলে আমরা এখানে এ প্লাস ওয়ানটা এখন যদি আমরা কমন নেই তাহলে এ প্লাস ওয়ান ইন্টু ট্রয়েস এ মাইনাস ওয়ান, অর্থাৎ আমাদের গসাগু যেহেতু বের করতে হবে, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় রাশি থেকে দেখতে পাই কমন কে কে আছে। এখানে টু ট্রয়েস এ প্লাস ওয়ান, এখানে ট্রয়েস এ প্লাস ওয়ান নেই, তাহলে এটা বাদ, ট্রয়েস এ মাইনাস ওয়ান, আর এখানে কত আছে ট্রয়েস এ মাইনাস ওয়ান। সুতরাং আমাদের গসাগু হচ্ছে ট্রয়েস এ মাইনাস ওয়ান, অর্থাৎ আমাদের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরে আছে। সঠিক উত্তর আমাদের গ না ঘ, ডি। আমাদের 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 থেকে 0.0999 তিনটা 9 বিয়োগ করতে হবে। তো এই অঙ্কটিকে আমরা একটু সাজিয়ে লিখি। তো আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের উপরে থাকতেছে 1। তো অনেক পরে আমরা যেহেতু ওখানে দশমিকের পরে পরবর্তী যে সংখ্যাটা আছে সেখানে দশমিকের পরে 4টা সংখ্যা আছে, তাহলে আমরা একের পরে আমরা এখন 4টি শূন্য দিয়ে নিলাম, 1 2 3 4। তাহলে আমাদের বাকি সংখ্যাটি কত আছে সেটি সংখ্যাটি এখন বসাই দিব 0.999। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে 9 আছে, কত হলো 10 হবে 1, হাতে 1 আসলো, 10 10 মিলে গেলে কত হচ্ছে 0, আবার হাতে 1, 10 10 মিলে গেলে 0, হাতে 1, তাহলে 1 আছে, কত হলে 10 হবে 9, এবার দশমিক আসলো, হাতে 1 ছিল, 1 1 মিলে গেলে 0, অর্থাৎ আমাদের সঠিক উত্তর ক নম্বর অপশনে রয়েছে। আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল? তো প্রথমে আমরা ফিগারটি আঁকার চেষ্টা করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে 18 ফুট উঁচু একটি খুঁটি। তো ধরলাম এটা হচ্ছে আমাদের 18 ফুট উঁচু একটি খুঁটি। আচ্ছা, তো এটা হচ্ছে এর ভূমি, খুঁটিটি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত 18 ফুট উঁচু একটি খুঁটি। তাহলে এখান থেকে খুঁটিটির উচ্চতা কত দেওয়া আছে আমাদের 18 ফুট। ওকে, তো আমরা একটু দেখি এরপর কি বলছে। 18 ফুট খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো। ওকে, বিচ্ছিন্ন হলো না, তো মনে করলাম আমরা এই বরাবর খুঁটিটি আমাদের ভেঙেছিল, ধরলাম এই বরাবর আমাদের খুঁটিটি ভেঙেছিল। তো আমাদের আর একটু উঁচু করতে হবে খুঁটিটি, না হলে সুন্দর হবে না ফিগারটা। যাই হোক, আমরা এই বরাবর ধরলাম। তো এই খুঁটিটি যদি এই বরাবর ভাঙে এবং
তাহলে এটা এভাবে পড়তে থাকবে নিচের দিকে। ওকে, তাহলে এখানে এসে মিশবে, অর্থাৎ এই খুঁটিটি ভেঙে গেল না, বাট খুঁটিটি আস্তে 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 সে কী করলো, আস্তে আস্তে ভেঙে সে নিচের দিকে আসলো এবং সে এখান থেকে এভাবে এসে এখানে ভূমি স্পর্শ করলো এবং এখানে যে কোণটা উৎপন্ন হলো সেটি হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। অর্থাৎ আমাদের এখান থেকে এই যে দূরত্বটা, এই সম্পূর্ণ দূরত্বটা আমরা ধরছিলাম আছে 18 ফুট। তাহলে আমরা ধরলাম হচ্ছে এক্স দূরত্বে খুঁটিটা ভেঙেছিল। যদি এক্স দূরত্বে খুঁটিটা ভাঙে, ওকে, তো এখানে আমরা এক্স ধরলাম। এখানে একটা যে ত্রিভুজটা তৈরি হলো, আমরা ত্রিভুজটা ABCD দিয়ে করলাম, মার্কিং করলাম। ওকে, তাহলে যদি খুঁটিটা আমাদের এক্স দূরত্বে ভাঙে, তাহলে আমাদের বাকি যে অংশটা এখান থেকে এই যে অংশটা, এই অংশটা কত হবে? 18 মাইনাস এক্স হবে। এখন দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত আমাদের? 18 মাইনাস এক্স, এবং এই অংশটাই তো সে ভেঙে নিচে এসে পড়ছে, অর্থাৎ এই অংশটাই এক্স 18, অর্থাৎ 18 মাইনাস যে এক্স, যে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ BC যে দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের কত? 18 মাইনাস এক্স। তাহলে আমরা কি পেলাম? A থেকে B পর্যন্ত দূরত্ব হচ্ছে আমরা ধরলাম এক্স, আর হচ্ছে আমাদের কি B থেকে C পর্যন্ত যে দূরত্বটা আছে সেটাকে ধরলাম না, তাহলে B থেকে C পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে উপরের ওই ভাঙা অংশ, অর্থাৎ 18 মাইনাস এক্স, এই অংশটাই পড়ছে। ওকে, তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ আমরা একটা পেয়ে গেলাম, এবং এই ত্রিভুজের আমরা কিসের মান পেয়ে গেলাম? লম্বর মান পেয়ে গেলাম, এবং পেলাম হচ্ছে আমাদের ভূমির মানটা পেলাম, ভূমি না অতিভুজের মানটা পেলাম। তো আমরা ত্রিকোণমিতির যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী তাহলে আমাদের ভূমির সাথে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক আছে কার? লম্বের সাথে অতিভুজের সম্পর্ক আছে আমাদের সাইন থেটার, তাই তো? তাহলে আমরা লিখলাম সাইন থেটা ইকুয়াল টু, আমরা কি জানি? লম্ব, ওকে, লম্ব বাই অতিভুজ। এখানে সাইন থেটার মান কত আছে? থেটার মান আছে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এক্স মাইনাস 18 মাইনাস এক্স। আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই ফিগারটা যদি আমরা সুন্দর করে বুঝতে পারি, তাহলে অঙ্কটা করতে একেবারে সহজ হয়ে যাবে। ওকে, তো আমরা সাইন 30 ডিগ্রির মান কত জানি? সাইন 30 ডিগ্রির মান জানি হচ্ছে হাফ। তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ডিভাইডেড 18 মাইনাস এক্স থাকলো। এখন আমরা যদি আর গুণ করি তাহলে আমরা পাবো, আর গুণ করলে আমরা কত পাচ্ছি? 2 দিয়ে উপরের এক্সকে গুণ করলাম, তাহলে টুয়াইজ এক্স ইকুয়াল টু 18 মাইনাস এক্স। আমরা ডান পাশে যে এক্সটা আছে আমরা ওটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে টুয়াইজ এক্স মাইনাস, ডান পাশ থেকে এক্সটা বাম পাশে এসে হয়ে গেল প্লাস, ইকুয়াল টু কত হলো? 18, বা ট্রাইজ এক্স ইকুয়াল টু 18, বা এক্স ইকুয়াল টু কত পেলাম? 18 মাইনাস 3 ইকুয়াল টু 6, অর্থাৎ একক দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 4। আমাদের এখানে বলছে খুঁটিটি মাটি হতে কত উচ্চতায় ভেঙেছিল, এবং সেই দূরত্বটা আমরা ধরছিলাম হচ্ছে এক্স। আমরা ধরছিলাম যে খুঁটিটি এক্স উচ্চতায় ভেঙেছিল, অর্থাৎ আমাদের এখানে তাহলে এক্সের মান বেরোলো হচ্ছে 6 ফুট। অর্থাৎ আমাদের এখানে উত্তর যেটা দেওয়া আছে ডি নম্বর যে অপশনটা, সেখানে দেওয়া আছে হচ্ছে আমাদের 6 ফুট, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ বা ডি নম্বর অপশন। আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণটির সমষ্টি কত? তো আমরা একটু ফিগারটা আঁকার চেষ্টা করি। আমরা যে কোনো দৈর্ঘ্যের বা যে কোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তো আমরা একটু খেয়াল করি। তো আমরা কোণটিকে এক্স, ওয়াই এবং জেড দ্বারা মার্কিং করলাম। আমাদের এখানে 3টি কোণ আছে, এক্স, ওয়াই, জেড দ্বারা আমরা এটাকে মার্কিং করলাম। এখন কি বলছে? ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয়, 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন যতগুলো
উৎপন্ন বহিস্থ কোণগুলো মানে যতগুলো তিন বাহুকে আমরা যদি বৃদ্ধি করি তাহলে আমরা তিনটি কোণ পেয়ে যাব এবং বহিস্থ তিনটি কোণ পাবো। এই বহিস্থ তিনটি কোণের সমষ্টিটা মূলত আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে এই যে আমাদের এই বাহুটাকে অর্থাৎ ভূমিতে যে বাহুটা আছে সেই বাহুটাকে আমরা বর্ধিত যদি করি তাহলে এক্স এর বাইরে দেখেন আমরা আর একটা কোণ পাচ্ছি। আমরা যদি এক্স ওয়াই বাহুকে বাম দিকে বর্ধিত করি, ওকে, তাহলে দেখেন আমরা এখানে আর একটা কোণ পাচ্ছি। আবার আমরা এই কোণটা ধরতে পারি, অথবা যদি আমরা এই যেহেতু বাহুগুলো আলাদা করে বলছে তাহলে আমরা এই বাহুটা ধরার দরকার নেই। আমরা এই বাহুটাকে এক্স ওয়াই বাহুটাকে বর্ধিত করি, তাহলে এক্স এর পাশে দেখেন আমরা আর একটা কোণ পাচ্ছি, এই যে এটা, আমরা এটাকে মার্কিং করব। এবং আমাদের জেড ওয়াই জেড যে বাহুটা, এই বাহুটাকে আমরা বর্ধিত করলাম, ওকে। এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে আমাদের আরেকটি কোণ পেলাম আমরা এখানে। তো ওকে, এই বাহুটা ধরলাম, এই কোণটাকে ধরলাম, ওকে। তাহলে আমরা এখানে তিনটি বাহু বর্ধিত করলাম এবং আমরা বহিস্থ তিনটি কোণ পেয়ে গেলাম, ওকে। তো আমরা ধরলাম, আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি আমরা? ত্রিভুজের তিন কোণের সমষ্টি জানি হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা একটু লক্ষ্য করি এখানে এই যে এক্স কোণটা, আচ্ছা এই যে বাহুটা আমরা দেখি প্রত্যেকটা যে বাহু আমরা আঁকছি, তো এই বাহুর সাথে এই বাহুটা যদি আমরা একটা সরল রেখা ধরি এবং এখানে যদি আমরা আর একটা বাহু ধরি তাহলে দেখেন এই রেখাটা খণ্ডিত করছে, অর্থাৎ এখানে একটা কোণ এখানে একটা কোণ, অর্থাৎ এই রেখাটা একটা সরল কোণ যদি হয়ে থাকে তাহলে সরল কোণকে দুভাগে বিভক্ত হয়েছে। কোণ দুটি হচ্ছে, একটা হচ্ছে এক্স আমরা তো ধরলাম, আর আমরা জানি কত সরল কোণের মান জানি হচ্ছে আমরা 180। তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস এক্স হবে। অনুরূপভাবে একইভাবে আমাদের এই কোণটা হবে হচ্ছে 180 মাইনাস ওয়াই। একইভাবে এই কোণটা অথবা এই কোণটা হবে 180 মাইনাস ওয়াই, ওকে। তাহলে আমরা দেখি 180 মাইনাস ওয়াই একটা কোণ পেলাম, আর একটা কোণ পেলাম কত আমরা? বি কোণটা ওয়াই পেলাম, আর একটা কোণ পেলাম হচ্ছে, সরি এখানে ওয়াই আছে, এখানে জেড হবে 180 মাইনাস জেড, আর একটা কত আছে 180 মাইনাস এক্স। অর্থাৎ আমরা টোটাল এই তিনটা বহিস্থ কোণ পেলাম। আমাদের এই বহিস্থ কোণ তিনটির সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। তাহলে যদি এগুলো আমরা যোগ করি তাহলে আমাদের এখানে কয়টা আছে? 180 আছে তিনটা, তাহলে 180কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 0 0 3 8 24 4 হাতে 2 1 1 1 অর্থাৎ 5, ঠিক আছে। 540। তো মাইনাস এখানে মাইনাস কী থাকতে আমরা সাজাই লিখি, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। 540 মাইনাস এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে থাকলো কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমি আগে বলছিলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180। সুতরাং 540 বিয়োগ 180, অর্থাৎ 540 থেকে 180 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। 8 আছে কত হলে 14 হবে? 8 আর হচ্ছে কত? 8 আর 6 14, হাতে 1, তাহলে 2, 2 আছে কত হলে 5 হবে? 3, অর্থাৎ 360 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ তিনটির বহিস্থ যে কোণগুলো তাদের সমষ্টি হবে হচ্ছে 360। আমাদের এ নম্বর অপশান বা ক নম্বর অপশানে উত্তরটি রয়েছে। আমাদের 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যারেঞ্জ, ARRANGE, অ্যারেঞ্জ শব্দটি বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না? তো আমরা দেখি অ্যারেঞ্জ শব্দটি আমরা একটু লিখে ফেলি।
এ আর আর এ এন জিই। তো অ্যারেন শব্দটিতে আমাদের মোট শব্দ আছে কয়টি? মোট শব্দ বলছি, সরি, মোট বর্ণ আছে কয়টি? মোট বর্ণ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7। মোট বর্ণ আছে হচ্ছে 7টি। মোট বর্ণ 7টি। ওকে, একই প্রকারের সংখ্যা আছে, এরকম সংখ্যা কয়টা? এ আছে কয়টা? 2টা, অর্থাৎ এ আছে, আমরা একটু লিখে ফেলি, 2টি। আর আছে 2টি। ওকে, এই হচ্ছে আমাদের সংখ্যাটিতে, অক্ষরটিতে এই সংখ্যাগুলো দেওয়া আছে, আর কোনো কমান অক্ষর নেই। ওকে, তো আমরা এই যে আমাদের প্রশ্নে বলা হয়েছে কি আর 2টি পাশাপাশি থাকবে না। হ্যাঁ, তো প্রথমে আমরা আর 2টিকে পাশাপাশি রেখে আমরা সাজিয়ে নিই। ওকে, তাহলে যদি আর 2টিকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে আর 2টিকে যদি আমরা একটি অক্ষর ধরি, তাহলে আমাদের অক্ষর আছে কয়টা? 7টা থেকে একটা যদি বাদ যায়, তাহলে আর 2টিকে যদি আমরা পাশাপাশি ধরি, তাহলে আমাদের বর্ণ থাকবে আছে 6টি। তাহলে আমরা একটু লিখে ফেলি। সুতরাং আর 2টিকে পাশাপাশি রেখে সাজানো যায় আর 2টিকে পাশাপাশি রেখে সাজানো যাবে কত উপায়ে? আমরা আর 2টিকে যদি পাশাপাশি রাখি, তাহলে আমাদের মোট সংখ্যা আছে কয়টি? 6টি, অর্থাৎ 6 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, যেহেতু আর 2টিকে পাশাপাশি রাখছি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আবার দুইটি আর নিজেদের মধ্যে যদি সাজাই, দুইটি আর নিজেদের মধ্যে সাজবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত? 1। সুতরাং আরকে পাশাপাশি রেখে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ইকুয়াল টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। আমরা ক্যালকুলেশনটা শেষের দিকে করব, আমরা আপাতত ফ্যাক্টোরিয়ালটা রেখে দিলাম। এখন আমরা বের করব আর 2টিকে পাশাপাশি না রেখে। ওকে, সুতরাং আর 2টিকে পাশাপাশি না রেখে সাজানো যায় তাহলে আর 2টিকে যদি আমরা পাশাপাশি না রেখি, তাহলে সাজানো যাবে কিভাবে? প্রথমে 7টি সংখ্যাকেই আমরা যদি ফ্যাক্টোরিয়াল করতাম, তাহলে কত হতো? আমাদের মোট সংখ্যা ছিল কয়টি? 7টি। তাহলে মোট ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2টি এ ছিল, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা আমরা কি বলছি? আর 2টিকে পাশাপাশি রাখবো না, তাহলে মোট ফ্যাক্টোরিয়াল অর্থাৎ মোট সাজানো সংখ্যা থেকে বাদ যাবে কত? আর 2টিকে পাশাপাশি রেখে আমরা যে সংখ্যাটা পেয়েছিলাম, এই সংখ্যাটা, অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ইকুয়াল টু কত পাবো? আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নিয়ে আসি উপরে।
উপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি আমরা 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, ওকে, মাইনাস কত 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, ওকে। তো এটাকে যদি আমরা ছোটো করি তাহলে 7কে ছোটো করলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। ফ্যাক্টোরিয়াল কীভাবে ভাঙতে হয় আপনারা দেখে নেবেন। 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 বিয়োগ 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড 2 ইন্টু 1। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি, কাটাকাটি করে এই টু কেটে দিলাম, এই টুর সাথে 4 কাটলাম, 2 দুগুণে 4, এইখানে এই টুটা আর এই টুটা কেটে দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই, আমরা প্রথম সংখ্যাগুলোকে গুণ করলে পাচ্ছি কত 1260 বিয়োগ এই সংখ্যাগুলোকে গুণ করলে কত পাচ্ছি 30, 3 12 অর্থাৎ 360। আমরা 1260 থেকে 360 বিয়োগ করলে বাকি থাকতেছে কত 900, অর্থাৎ আমাদের অঙ্কটির উত্তর হচ্ছে 900। অর্থাৎ আমরা 900 প্রকারে সাজাতে পারি। অর্থাৎ আমাদের অপশানে সঠিক উত্তর হচ্ছে সি বা গ, ওকে। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার ইন্টু বি কিউ ডিভাইডেড সি স্কোয়ার ইন্টু ডি কে এ কিউ ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড সি ইন্টু ডি কিউব দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তো আমরা অঙ্কটা একটু লিখে ফেলি। কত নম্বর অঙ্ক ভুলে গেছি। এ স্কোয়ার ইন্টু বি কিউ ডিভাইডেড কত বলছে সি স্কোয়ার ইন্টু ডি। এই সংখ্যাটিকে ভাগ করতে হবে এ কিউ ইন্টু বি স্কোয়ার। আচ্ছা, আমরা সরাসরি ভাগে চলে গেলাম। তাহলে ভাগ করতে হবে হচ্ছে কত এ কিউ ইন্টু বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ার ডিভাইডেড সি ইন্টু ডি কিউ। তো আমরা পরবর্তী লাইনে চলে যাই। এ স্কোয়ার মানে 2টা এ, বি কিউ মানে হচ্ছে আমরা 3টা বি দিলাম, ওকে, ডিভাইডেড সি স্কোয়ার মানে 2টা সি ইন্টু ডি। নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটি উল্টে যায়। তো আমাদের নিচের যে অংশটা এই অংশটা এখন উল্টে গেল, তাহলে উপরে চলে গেল সি ইন্টু ডি কিউ ছিল, তার মানে 3টা ডি ডিভাইডেড এখানে উপরে যে সংখ্যাটা ছিল সেটা এখন আমাদের নিচে চলে আসলো। এ কিউ ছিল 3টা এ ইন্টু বি ইন্টু বি। তো আমরা একটু কাটাকাটি করি। কাটাকাটি করলে কত দেখি কী কী থাকে। এখান থেকে একটা ডি, এখান থেকে একটা ডি কেটে দিলাম, ওকে, একটা সি, উপর থেকে একটা সি কেটে দিলাম। এখানে এ আছে, উপরে এ আছে 2টা, একটা 2টা, নিচে এ আছে 3টা, তার থেকে 2টা কেটে দিলাম, ওকে। এখানে বি আছে কয়টা 2টা, এখান থেকে আমরা 2টা বি কেটে দিলাম, ওকে। অনেক কাটাকাটি হলো। আর কোনোটা কাটার মতো আছে কি না, আর কিছু কাটার মতো নাই। তাহলে আমাদের উপরে থাকলো হচ্ছে বি ইন্টু ডি স্কোয়ার, নিচে কি থাকতেছে এখানে সি থাকে আর এখানে এ থাকে, তাহলে এ ইন্টু সি। আমরা যদি অপশানগুলো দেখি তাহলে কোন অপশনটার সাথে মিল পাচ্ছি বি ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড এসি, অর্থাৎ আমরা ঘ নম্বর উত্তর পাচ্ছি, ওকে। ঘ নম্বর বা ডি নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে 5/6 এর 6/7, ওকে, 6/7 ভাগ 1 ইন্টু 3/7 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে, ওকে। তো আমরা দেখি, যেহেতু সংখ্যাটি বের করতে হবে তো আমরা লিখলাম
বলছে কত যোগ করলে, তাই না? তাহলে আমরা ধরি ক যোগ করলে যোগফল 1 হবে। ওকে, তাহলে ধরি সংখ্যাটি ক। ওকে, তাহলে আমাদের কি হলো, আমরা একটু লিখে ফেলি সমীকরণটা। বলছে 5/6 এর 6/7 ভাগ কত বলছে, 1/3/7 এর সাথে কত যোগ করতে হবে, আমরা ক যোগ করলাম। যোগ করলে যোগফল কত হবে, যোগফল হবে হচ্ছে আমাদের 1। বা এখানে আমরা কাটাকাটি একটু করে ফেলি, তাহলে থাকে কত, 5/7। ওকে, তো এখানে পূর্ণ সংখ্যা কত আছে, যে সংখ্যাটা, এটাকে আমরা যদি করি ক্যালকুলেট করি, তাহলে কত হবে, 7-এর সাথে 1 গুণ করতে হবে, তাহলে 7 একে 7, আর উপরে যে লবটা আছে তার সাথে যোগ করতে হবে, তাহলে 7 একে 7 আর 3 কত, 10। তাহলে ভাগ হচ্ছে কত, 10/7 প্লাস ক ইকুয়াল টু 1, বা 5/7 ইন্টু, এখানে ভাগ আছে উল্টাই দিলাম সংখ্যাটিকে, তাহলে 7/10 হয়ে গেল, প্লাস ক ইকুয়াল টু কত পেলাম, 1 পেলাম। ওকে, আমরা যদি এখন কাটাকাটি করি, সাথে সাথে কেটে দিলাম, 5 একে 5, 5 দুগুণ 10। ওকে, তাহলে কত থাকতেছে, হাফ যোগ ক ইকুয়াল টু কত, 1। ওকে, বা কটাকে আমরা এখানে রেখে দিলাম, ডান পাশের 1 থেকে গেল, আর বাম পাশের যে হাফ ছিল সেটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কত পেলাম, 1 মাইনাস 1/2, লসাগু করলাম, 2 লসাগু হলো আমাদের, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু কত, হাফ। এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ অপশানের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অপশানটা, বা গ নাম্বার অপশান। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে 30 টাকা 75 টাকার শতকরা কত অংশ। তাহলে এটা আমরা এক্স ধরে করতে পারি। তাহলে ধরলাম 75 টাকার x%। তাহলে 75 টাকার x% ইকুয়াল টু আমরা কত ধরলাম, 30। আমরা প্রশ্নটা আরেকবার দেখি, 30 টাকা বলছে, 30 টাকা 75 টাকার শতকরা কত, অর্থাৎ অঙ্কটা আমাদের শতকরা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটি ধরি 75 টাকার x%। ওকে, বা 75 ইন্টু x ডিভাইডেড 100 ইকুয়াল টু কত, ইকুয়াল টু থাকতেছে আমাদের 30। আমরা এখানে একটু কাটাকাটি করব, 3×25 75, 4×25 100, তাহলে কত পেলাম, 3x মাইনাস ডিভাইডেড 4 ইকুয়াল টু কত, 30। আমরা একটু ক্যালকুলেট করি, এখানে একটু আর্গুন করে ফেলি আমরা, তাহলে 3x ইকুয়াল টু 112। ওকে, 0 3 12। ওকে, বা x ইকুয়াল 112 ডিভাইডেড 3 ইকুয়াল টু 3 12, অর্থাৎ 40%। অর্থাৎ আমাদের অপশন হচ্ছে এ নাম্বার অপশন, বা ক নাম্বার অপশন, অর্থাৎ সঠিক উত্তর 40%। আমাদের এবারের প্রশ্নে বলা হয়েছে একটি স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ক্রিকেট পছন্দ করে। ওকে, ভালো কথা। ওই স্কুলের কত শতাংশ ছাত্র 3টি খেলাই পছন্দ করে। আমাদের এখানে 3টি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। তো এখানে 70% ছাত্র ফুটবল পছন্দ করে, তাহলে ফুটবল পছন্দ করে না কতজন, ফুটবল পছন্দ করে না
করে না। প্রশ্ন বলা হয়েছে 30% ছাত্র ফুটবল পছন্দ করে, তাহলে ফুটবল পছন্দ করে না কত পার্সেন্ট? তাহলে করে না হবে হচ্ছে 100 বিয়োগ 70, তাহলে কত? 30% ছাত্র 30% ছাত্র ফুটবল পছন্দ করে না। ওকে, এরপরে বলছে হকি পছন্দ করে হচ্ছে 75%। হকি হকি পছন্দ করে কত পার্সেন্ট? 75%। তাহলে হকি পছন্দ করে না কি হবে? 100 বিয়োগ 75 ইকুয়াল টু কত? 25%। ওকে, এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে, তাহলে পছন্দ করে না, ক্রিকেট পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 80% বলছে পছন্দ করে, তাহলে 100 থেকে বিয়োগ করলে পাচ্ছি কত? 20%। অর্থাৎ আমাদের পছন্দ করে না, তাহলে 3টি খেলায় ফুটবল, হকি এবং ক্রিকেট, হ্যাঁ, এই 3টি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে? এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে কত পাই? 5, 7, অর্থাৎ 70%। অর্থাৎ 3টি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 70%। তাহলে আমাদের প্রশ্ন শেষে কি? 3টি খেলাই পছন্দ করে, তাহলে 75% হচ্ছে 3টি খেলাই পছন্দ করে না। তাহলে এখন আমরা পাবো কি? 3টি খেলাই পছন্দ করে, এটা হচ্ছে পছন্দ করে না, তাহলে 3টি খেলা পছন্দ করে, তিনটি খেলা, এটা হচ্ছে পছন্দ করে না, তাহলে 3টি খেলা পছন্দ করে কি হবে? 100 থেকে 75% আমরা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা ফলাফল পাচ্ছি কত? 25%। 100 থেকে 75 চলে গেলে 25 থাকে, অর্থাৎ 3টি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 25%। আমাদের প্রশ্নে গ নম্বরে 25% দেওয়া আছে, গ বা সি নম্বরে 25% দেওয়া আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 25%। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। এটা ছিল হচ্ছে 7 বছর আগে। ওকে, আমাদের বের করতে হবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তাহলে আমরা এখন ধরি পিতার বর্তমান বয়স এক্স ধরলাম, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমরা ওয়াই ধরলাম। ওকে, আমাদের প্রশ্নে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 17 বছর, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে? 17 বছর হবে। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, তো আমরা চাইলে এখান থেকে আরেকটা লাইন করে নিতে পারি, যাই হোক আপাতত দরকার নেই। আচ্ছা, তারপর আমরা করে নিই, বা এক্স ইকুয়াল টু 70 মাইনাস ওয়াই, এটা করে নিলাম কেন? পরবর্তীতে আমরা মান নির্ণয় পদ্ধতিতে অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটা আমরা বের করব, অর্থাৎ এক্স এর মানটা আমরা পরবর্তীতে যে ইকুয়েশনটা আসবে সেখানে বসা নিব, এই জন্য আমরা ধরলাম। এখন বলছে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1, তাহলে কি হবে? 7 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? পিতার বয়স বর্তমানে যদি এক্স বছর হয়, তাহলে 7 বছর পূর্বে ছিল কত? এক্স মাইনাস 7, তাহলে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে? ওয়াই মাইনাস 7। এবং কি বলছে? 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 6:1, তাহলে শর্ত মতে কি হবে? এক্স মাইনাস 7 ডিভাইডেড ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 1:6। তো আমরা আর গুণ করলাম, তো আর গুণ করলে কত পাই? 6x মাইনাস 6 কত? 6 42 ইকুয়াল টু ওয়াই মাইনাস 7।
আমরা একটু ডান পাশে চলে যাই। তাহলে আমরা উপরে দেখেন, উপরে আমরা x ইকুয়াল টু কত ওখানে কত পেয়েছিলাম 70 মাইনাস ওয়াই। তো আমরা এই মানটা এখন এখানে বসিয়ে দিব, অর্থাৎ x এর জায়গায় আমরা এখন উপরের মানটা বসিয়ে দিব 70 মাইনাস ওয়াই মাইনাস 42 ইকুয়াল টু ওয়াই মাইনাস 7। ওকে, এখন আমরা ক্যালকুলেট করি। গুণ করলে 420 হচ্ছে, মাইনাস 6y মাইনাস 42 ইকুয়াল টু কত y মাইনাস 7। ওকে, বা 420 মাইনাস 42, ডান পাশে যে আমাদের 7টা আছে বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে। ওকে, ডান পাশের ওয়াই থেকে গেল, আর এদিক থেকে মাইনাস 6টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস 6y হয়ে গেল। ওকে, বা এখন আমরা ক্যালকুলেশন করি। তো আমরা ক্যালকুলেশন করলে কত পাই, এখানে 385 পাবো ইকুয়াল টু ওয়াই আর 6y, তাহলে 7y পেলাম আমরা এখানে। সুতরাং ওয়াই ইকুয়াল টু কত পাবো আমরা 385 ডিভাইডেড 7 ইকুয়াল টু, এখানে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 55 বছর। এটা কার বয়স? এটা হচ্ছে আমাদের পিতার বয়স। এটা যদি পিতার বয়স হয় তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে, সুতরাং x ইকুয়াল টু 70 মাইনাস পিতার বয়স 55 বছর। আমরা যদি বিয়োগ করি তাহলে 5 আর কত হলে 10 হবে, 5 হাতে 1 6, 6 আর কত হলে 7 হবে 1, অর্থাৎ 15 বছর হচ্ছে আমাদের পুত্রের বয়স। আমাদের বলছে, প্রশ্নে বলা হয়েছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এটা হচ্ছে বর্তমান বয়স তাদের। পিতার বর্তমান বয়স 55 বছর আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত বছর? 15 বছর। তাহলে 5 বছর পর তাদের অনুপাত, 5 বছর পর অনুপাত কত হবে? আমি সরাসরি এক লাইন কম করতেছি। 5 বছর পর তাদের অনুপাত হবে, তাহলে বর্তমান পিতার বয়স হচ্ছে 55, তাহলে 5 বছর পর কত হবে? 55 যোগ 5। আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর, তাহলে 5 বছর পর কত হবে? 15-র সাথে 5 যোগ হবে, তাহলে এখানে কত? 60 ডিভাইডেড 20 ইকুয়াল টু, আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি? 0 0 কাটা, অর্থাৎ 3 ডিভাইডেড 1 ইকুয়াল টু, আমরা নিচের লাইনে চলে আসি 3:1। ওকে, তো আমাদের 3:1 হচ্ছে এ নাম্বারে সঠিক উত্তরটা দেওয়া আছে, অর্থাৎ এ বা ক নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে 0.004 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত? তো অঙ্কটি মনে হচ্ছে খুবই সহজ। 0.004 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, তাই না? তাহলে এটাকে যদি আমরা দুইবার গুণ করি, 0.004 গুণ 0.004, তো আমরা একটু দেখি, আমরা 4 কত পাচ্ছি? 16 পাচ্ছি। ওকে, 4 তাহলে আমরা একটু দেখি, এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা, আর এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা, অর্থাৎ টোটাল 6টা। অর্থাৎ এখানে আমাদের যে উত্তরটা হবে, যে অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা হচ্ছে দশমিকের পরে 6টা সংখ্যা থাকতে হবে। তাহলে এখানে আমরা 2টা সংখ্যা অলরেডি পেয়ে গেছি। ওকে, বাম পাশে আমাদের আরও 4টি সংখ্যা বসাতে হবে। তাহলে আমরা 4টি শূন্য বসালাম এবং তার পূর্বে দশমিক দিলাম, অর্থাৎ দশমিকের পর দেখেন এখন 6টা সংখ্যা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে প্রশ্নে ডি নম্বর অপশন বা গ নম্বর অপশনে দেওয়া আছে। আমাদের এবারের প্রশ্নে বলা হয়েছে 0 1 2 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? আচ্ছা, সহজ উত্তর মনে আছে, তাহলে আমরা বৃহত্তর সংখ্যাটা লিখে ফেলি।
বৃহত্তম সংখ্যাটি কত হবে? আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে 0, 1, 2, 3, 4। তো বৃহত্তম সংখ্যা যদি আমাদের লিখতে হয় তাহলে সবার আগে বড় সংখ্যাটা লিখতে হবে। তাহলে প্রথমে বড় সংখ্যাটা হচ্ছে 4 আছে, তারপর হচ্ছে আমাদের 3, তারপর 2, তারপর 1, তারপর কত আছে? 0। ওকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা এখন আমরা লিখব। ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা লিখতে গেলে প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে ছোট সংখ্যা সব থেকে আছে হচ্ছে আমাদের কত? সব থেকে ছোট সংখ্যা আছে হচ্ছে 0, কিন্তু আমরা সব থেকে ছোট সংখ্যা প্রথমে লিখতে পারবো না, এজন্য 0-এর পরে সব থেকে ছোট সংখ্যা আছে কত? 1। তাহলে আমরা এখন 1 লিখবো। তাহলে 1, 1-এর পরে লিখবো হচ্ছে আমরা এবার 0টা দিতে পারি। 1, 0, 2, 3, 4। ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা লিখলাম। ও আচ্ছা, আমাদের প্রশ্নে যোগফল চেয়েছে, বিয়োগফল না, সরি। তাহলে যোগফল কত হবে? যোগফল যদি আমরা করি তাহলে এখানে 4, 3 আর 1 কত হয়? 4 হয়, 2 আর 2 কত হবে? 4 হবে, 3 শূন্যতে 3 হবে, 4 আর 1 কত হবে? 5। অর্থাৎ 53,444। আমাদের এই উত্তরটা আছে হচ্ছে ক নম্বর অপশনে বা এ নম্বর অপশনে। তাহলে সঠিক উত্তর এ। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে একটি বর্গাকার জমি, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে? তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটা শর্ট সূত্র আছে, আমরা সূত্রটি একটু লিখে ফেলি। সূত্রটি হচ্ছে a প্লাস b প্লাস a ইন্টু b ডিভাইডেড 100। ওকে, তো এখানে a হচ্ছে আমাদের দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ। ওকে, আর যখন আমাদের যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে আমরা প্লাস হিসেবে লিখব, প্লাস দিয়ে লিখব, এবং যদি কমে যায় তাহলে আমরা মাইনাস আকারে লিখব। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে কি, বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে, হ্যাঁ 20% বৃদ্ধি, তার মানে আমরা এখানে 20টা হচ্ছে আমাদের প্লাস হিসেবে থাকবে, এই প্লাস চিহ্নটা দিলাম আমরা। এবং প্রস্থ কি বলছে? 10% কমলো, যদি কমে যায় তাহলে আমরা সেটাকে নেগেটিভ হিসেবে লিখব। ওকে, আচ্ছা, এখানে প্লাস দিলাম, এ মানে হচ্ছে 20 আর বি মানে কত? -10 ডিভাইডেড কত? 100। তাহলে আমরা ক্যালকুলেট করি, 20 বিয়োগ 10, এখানে যদি আমরা গুণ করি তাহলে 200 হচ্ছে, এবং এটাকে মাইনাস আছে এজন্য মাইনাস হবে। তাহলে 200 ডিভাইডেড 100, ক্যালকুলেশন করলে থাকতেছে কত? 10 বিয়োগ এখানে কাটাকাটি থাকলে করতেছে 2 থাকে, ইকুয়াল টু কত? 8। অর্থাৎ এখানে যেহেতু প্লাস আছে, আমাদের উত্তরে যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি পাবে, আর যদি মাইনাস আসে তাহলে হ্রাস পাবে। যেহেতু প্লাস এসেছে তাহলে আমাদের কি হলো? 8% বৃদ্ধি পেল। ওকে, তো আমাদের উত্তর হচ্ছে 8%। তাহলে 8% কোথায় আছে? আমাদের সি নাম্বার বা গ নাম্বার উত্তরে 8% দেওয়া আছে। তাহলে আমাদের গ নাম্বার উত্তরই হচ্ছে সঠিক। এবারে প্রশ্নে 4টি ভগ্নাংশ দেওয়া আছে এবং বলা হয়েছে এই 4টি ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্র। তো এটা আমরা অনেকভাবে বের করতে পারি। তো আমরা আজকে একটা শর্ট টেকনিকে, অর্থাৎ ছোট সূত্রের মাধ্যমে বের করব। তো আমাদের যে প্রথম যে অপশানটা আছে তা হচ্ছে 11 ডিভাইডেড কত? 14, এবং খ নম্বরে অর্থাৎ বি নম্বরে যে অপশানটা আছে সেটি হচ্ছে 17 ডিভাইডেড কত? 21। তো আমরা এই ভগ্নাংশগুলোকে যদি পাশাপাশি লিখি, সি নম্বর অপশনে আছে কত আমাদের? 5/6, এবং ডি নম্বর অপশনে আছে কত? 12/15। তো এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়। তো আমরা একটু চেষ্টা করি। প্রথম যে অপশন দুটো আছে, এটার প্রথম অপশনের লব এবং দ্বিতীয় অপশনের হচ্ছে কত? দ্বিতীয় অপশনের হর,
অর্থাৎ লবের সাথে আমরা যদি হর গুণ করি, অর্থাৎ 11 গুণ কত, আমরা যদি 21 করি তাহলে কত পাচ্ছি, আমরা পাবো হচ্ছে 231। আবার এটার সাথে এটা যদি আমরা গুণ করি, অর্থাৎ 14 ইন্টু যদি আমরা 17 করি তাহলে পাবো হচ্ছে কত, 238। তো আমরা দেখি যে সংখ্যাটা বড়, সেটা হচ্ছে আমাদের এখানে 231 আছে আর এখানে 238, অর্থাৎ এই দুটো ভগ্নাংশের মধ্যে তাহলে কে বড় হবে, দ্বিতীয় অপশনটা বড় হবে, প্রথম অপশনটা ছোট হবে। আমাদের প্রশ্নে বলা হয়েছে ক্ষুদ্রতমটা বের করতে, তাহলে আমরা এই মুহূর্তে পেলাম কাকে ছোট পেলাম, প্রথম ভগ্নাংশটাকে আমরা ছোট পেলাম। এখন প্রথম ভগ্নাংশটার সাথে আমরা 3 নম্বর অপশনটা টেস্ট করে দেখব। তাহলে প্রথম যে ভগ্নাংশটা সেটা ছিল কত, 11/14, আর 3 নম্বর যে অপশনটা সেটি হচ্ছে আমাদের কত, 5/7। তো আমরা গুণ করি, 6-11 কত হবে, 66, আর হচ্ছে 5-14 আমাদের কথা হচ্ছে, 5-14 হচ্ছে 70। অর্থাৎ ক এবং গ এই দুটো অপশনের মধ্যে আমাদের যে প্রথম যে অপশনটা এটি ছোট। তাহলে আমাদের আরেকটি অপশন থাকলো, শেষের একটা অপশন থাকলো, সেটার সাথে এখন আমরা কম্পারিজন করব। 11/15, আর এখানে কত আছে, 12/15। এখন যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে কত পাচ্ছি, পাবো হচ্ছে 165। ওকে, আর হচ্ছে আমরা 14 সাথে গুণ করলাম হচ্ছে 12, তাহলে কত পেলাম, 168। অর্থাৎ এবারও হচ্ছে আমাদের 11/14 হচ্ছে ছোট। তাহলে অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনটা সব থেকে ছোট, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আমাদের এবারে একটি মান নির্ণয় করতে হবে। তো আমরা অঙ্কটি দেখি, অঙ্কটি দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি, ওকে, প্লাস বি ইন্টু a মাইনাস বি, ডিভাইডেড আছে কত, ডিভাইডেড আছে হচ্ছে আমাদের a মাইনাস বি। ওকে, তাহলে আমাদের a মাইনাস বি, এখানে দেখেন a মাইনাস বি আছে, আর এখানে আছে কি, a মাইনাস বি। তাহলে a মাইনাস বি কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কত, এখানে কিছু থাকলো না, মানে 1 থাকলো, প্লাস হচ্ছে বি, ডিভাইডেড a মাইনাস বি। একটু ব্র্যাকেট দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য, a মাইনাস বি কেটে দিলাম, তাহলে থাকতেছে কত, 1 প্লাস বি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ক বা এ নম্বর অপশন প্রশ্নের। তো ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্ত ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো প্রশ্নের জব সলিউশন লাগে তাহলে আপনারা উল্লেখ করবেন, আমরা সেটির সলিউশন দেওয়ার চেষ্টা করব।